যখন মুখের বুলি এতই যখন মুখের বুলি মৃতদেহ কেন পুড়িয়ে দিলি এই মাটিতে কবর দিন দর্শকদের চিনেলি এই মাটিতে কবর দিন হাজার গলা হয়েছে 14 তলা হয়েছে হাজার গলা হয়েছে 14 তলা বিচারে ভালাই হবে বিচারে ভালাই হবে। অসাধারণ কিছু আন্দোলন চলছে, স্লোগান উঠছে এবং এই স্লোগান বাংলার মানুষকে জানিয়ে দিচ্ছে যে আসল অপরাধী কারা। স্লোগানেই বাংলার মানুষ বুঝে যাচ্ছে যে এই যারা অপরাধ করলো আরজিকর কাণ্ডে তাদেরকে আড়াল করতে, প্রমাণ লোপাট করতে, ঘাপলা করতে, তথ্য প্রমাণ মুছে দিতে কারা এই অপরাধীদের পাশে আছে এবং তারাও অপরাধী, এটাও কিন্তু আস্তে আস্তে বাংলার মানুষের কাছে পুরোটা প্রমাণ হয়ে যাচ্ছে। শুধু আদালতের নির্দেশের অপেক্ষা। আর কি কি হলো? প্রচুর আপডেট এসছে। জুনিয়র ডাক্তাররা নিজেদের আইনজীবী চেঞ্জ করছে সুপ্রিম কোর্টে এবং একাধজন নয়, সুপ্রিম কোর্টে এবার নাকি এই মামলায় মোটামুটি আইনজীবী হয়ে যাবেন 200-র উপরে। একটা মামলা 200-250 জন আইনজীবী, ভাবুন একবার। আর অন্যদিকে টালা থানার ওসিকে কেন্দ্র করে এবার কলকাতা পুলিশ লালবাজারের ভেতরেও মনে হয় ঢুকে পড়বে সিবিআই। কেন? সবটা বলবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। স্লোগান শুনছেন, এই স্লোগানের মাধ্যমেই আসল অপরাধীদের চিহ্নও লুকিয়ে আছে। কারা আসল অপরাধটা করেছে সেটা এই যারা আন্দোলন করছেন তারাও ভালো জানেন, এই বাংলার প্রতিটি মানুষ ভালো জানেন। কিন্তু বিচার হবে কি? যখন কোনো অপরাধের জায়গায় পুলিশ নিজেই অপরাধের প্রমাণ লোপাট করে দেয়, প্রশাসন দাঁড়িয়ে থেকে অপরাধের প্রমাণ লোপাট করে, সেখানে বিচার হওয়াটা খুব কষ্টকর, খুব কষ্টকর। কারণ এরা সেদিন বিভিন্ন ডাক্তার, ফরেনসিক বিশেষজ্ঞ, আইনজীবী প্রত্যেককে ওই জায়গায় হাজির করিয়ে দেখিয়ে নিল যে কিভাবে আদালতে আমাদের বাঁচতে হবে, এবং তাতে সাহায্য করল কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন। নিজে বলছেন আমি যে কোনো সময় পদত্যাগ করতে পারি মানুষের স্বার্থে, নিজে বিচার চেয়ে রাস্তায় নেমেছেন। নিজে আগে বলতেন যে পুলিশ এবং প্রশাসনের কর্তাদের নিজের চেয়ারে বসিয়ে কখনো বিচার সম্ভব নয়। আবার যারা আন্দোলন করছেন তাদেরকে দাগিয়ে দিচ্ছেন ওরা আমার চেয়ার চায়, বিচার চায় না। একটা কথা এই প্রতিবেদন শুরুর আগে মাননীয়াকে বলে দিই, ওরা তো আপনার চেয়ার চায়, বিচার চায় না। ওরা দুষ্টু ছেলে, ছেড়ে দিন ওদের কথা। আপনি তো বিচার চান, আপনি তো চেয়ার চান না। তাহলে আপনাকে চেয়ারে বসিয়ে আপনার পুলিশ এবং প্রশাসনের বিরুদ্ধে কি করে তদন্তটা হবে বলুন তো? আপনি বলেছিলেন চেয়ারে বসে থাকলে তদন্ত হয় না। আপনি যদি বিচার চান তাহলে এবার চেয়ারটা ছেড়ে দিন। এই যে ওসিকে গ্রেপ্তার করা হলো, টালা থানার ওসি, অনেকে বলছেন টালা থেকে এবার টালির চালাতেও পৌঁছে যাবে সিবিআই। সেটা দেখার অপেক্ষায় আমরা আছি, কিন্তু সেটা অনেক দূর। কারণ আপনারা জানেন এই ওসি, টালা থানার ওসি কার নির্দেশে কাজ করে? ওসি থেকে এসি, এসি নির্দেশ দেয়, এসিদের নির্দেশ দেয় ডিসি, ডিসির পর আছে জয়েন্ট সিপি, তারপর অ্যাডিশনাল সিপি, তারপরে মাথায় বসে সিপি, সিপি কে ফোন করেন পিসি। এই হচ্ছে কলকাতা পুলিশের লালবাজারের থিওরি। ফলে এই ওসি অভিজিৎ মন্ডল যে নিজে কোনো সিদ্ধান্ত নেননি এটা গোটা বাংলার মানুষ খুব ভালো জানে। তাকে পুলিশ হতে হবে না বা বেশি বুদ্ধি থাকতে হবে না, মোটামুটি একটা স্বাভাবিক বুদ্ধি থাকলেই হবে যে এই ওসি কার নির্দেশে কাজ করেছে, কোন সেই এসি বা ডাইরেক্ট ডিসি যাদের নির্দেশে টালা থানার ওসি এই কাজগুলো করলো। কি কি করলো? ঘটনাস্থলে দেরিতে পৌঁছালো। আরজিকর হাসপাতালে একটা পুলিশ পোস্ট আছে, তারা সবার আগে সবকিছু জানতে পারবে। সেটা জানার পরেও টালা থানার ওসি, টালা থানার অফিসারদের পৌঁছতে এত কেন দেরি হলো? সিবিআই শিয়ালদা আদালতে প্রশ্ন তুলেছে। ঘটনাস্থল ঘিরে ফেলতে কেন দেরি হলো? দেরি কোথায়? ঘটনাস্থল তো ঘেরাই হয়নি। জলজান্ত মিথ্যা কথা বলেছেন ডিসি সেন্ট্রাল ইন্দ্রাণী মুখোপাধ্যায়। বলেছেন 40 ফুট জায়গা নাকি ওই ঘরটার ঘিরে রেখেছি। পরবর্তীকালে ভিডিও আপনারা দেখেছেন, কোথাও ঘেরা ছিল না, ওই 2-1 ফুট মাত্র সাদা পর্দা দেওয়া ছিল, যার পেছনে ছিল এই ডাক্তারের ডেড বডি। অর্থাৎ টালা থানার ওসি যেমন মিথ্যা কথা বলেছে, এই ইন্দিরা মুখোপাধ্যায় দিনের পর দিন মিথ্যা কথা বলেছে। এমনকি এই অভিক দে, যার বিরুদ্ধে এত অভিযোগ, তাকেও ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে চেনাবার চেষ্টা করেছে এই ইন্দ্রাণী মুখোপাধ্যায়, ইন্দিরা মুখোপাধ্যায়। ফলে বুঝতেই পারছেন মিথ্যা কথা কারা বলছে। এবং ইনি যে মিথ্যা কথা বলছেন সেটা আগে বলেছেন নির্যাতিতার বাবা মা, আমরা বলছি না।
এবং মৃত জেনেও অভিযোগপত্রে অচৈতন্য লেখা হলো, সকাল ভোরবেলায় মৃতদেহ উদ্ধার হলো, এফআইআর হলো রাত্রে 11টার সময়, তাও সবকিছু হয়ে যাওয়ার পর অভিযোগ দায়েরের পরই এফআইআর দায়ের করা হয়নি, দেরি করেছেন ওসি, ঘটনার প্রাথমিক ভিডিও করাই হয়নি। এবং যেটা সবচেয়ে বেশি অপরাধ করেছেন এই টালা থানা এবং তার ওসি, মৃতদেহ যত তাড়াতাড়ি সম্ভব পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। এবং এই মৃতদেহ পুড়িয়ে দেওয়ার পেছনে কে আছেন সেটা আপনারা খুব ভালো করে জানেন। যিনি ছিলেন তিনি নিজেই সবাইকার সামনে স্বীকার করেছেন যে আমি বিনীত গোয়েলকে দিয়ে এই ডেড বডি পোড়ানোর তত্ত্বাবধান করেছি। অনেক রাত অব্দি আমি জেগেছিলাম, মৃতদেহ পোড়ানো না অব্দি আমি ঘুমোইনি। কে বলেছেন? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এই যে একটা রেখা রয়েছে, ওসি, তার উপরে এসি, তার উপরে ডিসি, তার উপরে জয়েন্ট সিপি, তার উপরে অ্যাডিশনাল সিপি, তারপরে সিপি, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, সিবিআই এর মতে পুরো প্রাতিষ্ঠানিক একটা ষড়যন্ত্র হয়েছে। পুরো একটা সরকার, তার প্রশাসন, তার পুলিশ এই ষড়যন্ত্রে লিপ্ত। আর তিনি আবার রাস্তায় নেমে বিচার চাইছেন। ভালো করে ভাবুন একবার আপনারা যে এই অপরাধের তথ্য প্রমাণ লোপাটে কারা আছে, কেন আছে, কারা সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা করলো। এবং সন্দীপ ঘোষের যে কীর্তি কাহিনী উঠে আসছে, ওরে বাবা, সেটা আমি আবার আপনাদের সোশ্যাল মিডিয়ায় শোনাতেই পারবো না, তাহলে এই প্রতিবেদন আর আপনার কাছে পৌঁছাবে না। ফলে বুঝতেই পারছেন, সিবিআই আইনজীবী শিয়ালদা থানায় বলেছেন একজন পুলিশ অফিসার হিসেবে নয়, একজন ষড়যন্ত্রকারী হিসাবে অপরাধের তথ্য প্রমাণ লোপাট করার জন্য এই টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যার জন্য কিন্তু এই যে পুরো সরল রেখাটা আমি আপনাদের শোনালাম, এসি, ডিসি, জয়েন্ট সিপি, অ্যাডিশনাল সিপি, সিপি এবং পুলিশ মন্ত্রী, এদের প্রত্যেককে জবাবদিহি করতে হবে। সিবিআই কতটা পৌঁছতে পারে সেটাই এখন দেখার। অর্থাৎ এই যে জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছেন, দাবি তুলছেন যে আসল মাথাকে ধরতে হবে, সেই আসল মাথাকে সিবিআই ধরতে পারে কিনা সেটার জন্যই আমরা অপেক্ষা করে বসে আছি। সুপ্রিম কোর্টে বা জুনিয়র ডাক্তারদের তরফ থেকে আইনজীবী বদল করা হলো। এবার সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের লড়বেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ইন্দিরা জয় সিং। বিখ্যাত নাম, ভারতবর্ষের এই আইন জগতে বিখ্যাত নাম ইন্দিরা জয় সিং। এবং তিনি কেন বিখ্যাত একটা ছোট্ট উদাহরণ আমি আপনাদের দিচ্ছি। এই যে সুপ্রিম কোর্টে আপনারা লাইভ স্ট্রিমিং দেখছেন, এমনকি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যে লাইভ স্ট্রিমিং আমরা দেখতে পাচ্ছি, এর পেছনে একমাত্র কারণ হচ্ছেন এই ইন্দিরা জয় সিং। যিনি নিজে সওয়াল জবাব করে বলেছিলেন যে সুপ্রিম কোর্টের বিভিন্ন বিচারপতির এজলাসে কি হচ্ছে সেটা এই ভারতবর্ষের সমস্ত মানুষের দেখার অধিকার আছে। তাই সুপ্রিম কোর্টের এই মামলার লাইভ স্ট্রিমিং হচ্ছে এবং হবে। এবং নির্লজ্জ মিথ্যা কথা বলছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সুপ্রিম কোর্টে এই মামলা চলছে বলে নাকি তিনি জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের লাইভ স্ট্রিমিং করতে পারবেন না। কোথাও বলা নেই সুপ্রিম কোর্টের। আপনারা একবার ভাবুন, এর জন্য আপনাদের আইনজীবী হতে হবে না, বিচারপতি হতে হবে না, সাধারণ মানুষ হিসেবে ভাবুন। সুপ্রিম কোর্টে একটা মামলার যদি লাইভ স্ট্রিমিং হয়, গোটা ভারতবর্ষের মানুষ, গোটা বাংলার মানুষ দেখতে পায়, তাহলে একটা সামান্য বেসরকারি বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় করবেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে, সেটা লাইভ স্ট্রিমিং হতে পারে না। যেখানে তিনি নিজে জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক লাইভ স্ট্রিমিং করেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে মাইক থাকলেই লাইভ হবে, অন্য কারো হাতে মাইক থাকলে লাইভ হবে না। এটাই হচ্ছে স্বতঃসিদ্ধ, যেটা বাংলার মানুষ এখন বুঝে গেছে। ইন্দিরা জয় সিং এবার লড়বেন বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি PS নরসিংহ এবং বিচারপতি এই JB পাসডিওয়ালার বেঞ্চে 2023 সালে এই ইন্দিরা সিং এর আর্জিকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং শুরু হয়। ফলে অনেকেই ভরসা হারাচ্ছেন বিচারপতি এবং আইনজীবীদের উপর। আমি বলবো ভরসা তো রাখতেই হবে, আমাদের কারোর উপর তো ভরসা রাখতেই হবে। ফলে জুনিয়র ডাক্তাররা যখন, তাদের প্রতিনিধিরা যখন ইন্দিরা জয় সিং এর উপর ভরসা রেখেছেন, তখন আমাদের উচিত ইন্দিরা জয় সিং এর উপর ভরসা রাখা। নির্যাতিতার বাবা মা সুপ্রিম কোর্টের উপর ভরসা রেখেছেন, আমি আপনিও চলুন ভরসা রাখি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের দিকে। তারা কি রায় দেয় সেদিকে আমাদের নজর থাকবে। এবং সুপ্রিম কোর্টে এবারে যেটুকু জানতে পারছি 200 থেকে 250 জন আইনজীবী উপস্থিত থাকবেন। 200 থেকে 250, গোটা ভারতবর্ষ দেখবে এই মামলাটা আগামীকাল মঙ্গলবার। 250 জন আইনজীবী থাকবেন, অবিশ্বাস্য ব্যাপার, কারণ মামলাকারীর সংখ্যাও প্রচুর। তবে আমাদের চাপে পড়ে নাকি জনসাধারণের দৃষ্টি ফেরাতে জানি না, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারের তরফে প্রথম শুনানিতে 24 জন আইনজীবী ছিলেন, কপিল সিব্বাল এবং বাকি 23 জন। সেকেন্ড শুনানিতে এটা কমে দাঁড়িয়েছে 19। আগামী মঙ্গলবার, আগামীকাল সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফ থেকে কতজন আইনজীবী থাকে সেটাই এখন দেখার।
অনেকজন মামলাকারী আছেন। 5টি জনস্বার্থ মামলা হয়েছে, এছাড়াও শুভেন্দু অধিকারী মামলা করেছেন, আইনজীবীদের তরফ থেকে মামলা হয়েছে, ডাক্তারদের তরফ থেকে মামলা হয়েছে, বিভিন্ন সংগঠনের তরফ থেকে মামলা হয়েছে। জনস্বার্থ মামলাকারী বিক্রম কুমার সিঙ্গল তারা লড়ছেন, আইনজীবী ফিরোজ এডুলজি, অনেকজন এই মামলাকারী আছেন, ডাক্তাররা আছেন। এই এমনকি প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস, তার দিদি প্রমীলা বিশ্বাস, তিনি এই মামলায় যুক্ত হয়েছেন, তারাই লড়ছেন, আইনজীবী ফিরদৌস শামীম এবং গোপা বিশ্বাস, অনেকে আছেন। বিজেপি সাংসদ যেমন বাসরি স্বরাজ যেমন শুভেন্দু অধিকারীর হয়ে লড়ছেন, শুভেন্দু অধিকারী নিজে 7 জন আইনজীবীকে দাঁড় করিয়েছেন, বাসরি স্বরাজ তিনি লড়ছেন শুভেন্দু অধিকারীর হয়ে। এমনকি ডাক্তারদের হয়ে বিভিন্ন আইনজীবী মামলা লড়ছেন, ডাক্তাররা বিভিন্ন ডাক্তারদের সংগঠন এই মামলায় লড়ছেন, তারা আইনজীবী দাঁড় করিয়েছেন। এছাড়াও ডক্টর ফর পেশেন্ট, চেন নার্স অ্যাসোসিয়েশন, সেন্ট্রাল কলকাতা ইউনাইটেড ডক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, প্রচুর সংগঠন এই মামলায় আমাদের রাজ্য সরকারের বিরুদ্ধে লড়ছে। তাই এবার মনে হচ্ছে এই আইনজীবীদের সংখ্যা আগামীকাল 200 থেকে 250 ছাড়িয়ে যাবে। ভয়ঙ্কর মামলা, যেটা দেখছে গোটা ভারতবর্ষের মানুষ। এবার সিবিআই যে রিপোর্ট দিচ্ছে এবং কালকে যে রিপোর্ট দেবে তাতে পরিষ্কার এটা লেখা থাকবে বৃহত্তর ষড়যন্ত্র, প্রাতিষ্ঠানিক অপরাধ লোপাট করার চক্রান্ত। তার মানে কি? তার মানে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সরাসরি এই অপরাধ প্রমাণে যুক্ত আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পুলিশ এবং তার প্রশাসন, তার হাসপাতাল কর্তৃপক্ষ, সন্দীপ ঘোষের লোকজনকে দিয়ে সরাসরি এই মামলার অপরাধের প্রমাণ লোপাট করেছেন, একদম ডাইরেক্ট। ভাবুন কত বড় নির্লজ্জ। যারা অপরাধ প্রমাণ লোপাট করেছে তারাই রাস্তায় নেমে বিচার চাইছেন। ভাবতে পারছেন? এটা অনেকটা এই পকেট মারের টাইপের হয়ে গেল। যেই পকেট মার দেখলো লোকে ধরে ফেলেছে, সেই পকেট মার নিজেই চেঁচাতে শুরু করে, পকেট মার ধরুন, পালাচ্ছে, যাতে তার উপর থেকে দৃষ্টি সরে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্লজ্জ খেলাগুলো কবে বন্ধ করবেন সেটাই দেখার। কিন্তু এবারে মানুষ ধরে ফেলেছে, একেবারে ধরে ফেলেছে মানুষ। কেস ডায়েরির পাতাতে ভুল, একের পর এক ভুল। রাজ্য সরকারের পুলিশ, কলকাতার পুলিশ, বিনীত গোয়েলের পুলিশ স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছিল আর.জি. কর কাণ্ডে, তাদের পুলিশ অফিসাররা এই কেসে এত ভুল করতে পারে সিবিআই বিশ্বাস করে না, বাংলার মানুষও বিশ্বাস করে না। তাহলে একটাই জিনিস থেকে যাচ্ছে, কলকাতা পুলিশ কাকে আড়ালের চেষ্টা করলো, কাকে বাঁচাবার চেষ্টা করলো, কাকে বাঁচানোর জন্য প্রমাণ লোপাটের চেষ্টা করলো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকার করেছেন, তিনি নিজে ফোনে বিনীত গোয়েলকে দিয়ে এই মৃতদেহ তাড়াতাড়ি পোড়াবার ব্যবস্থা করেছেন। ফলে বাংলার মানুষ জানতে চায় যে এই হেলেগুলোকে ছেড়ে ধেড়েগুলোকে কবে ধরা হবে, টালাকে ধরা হচ্ছে, সিবিআই কবে টালিতে পৌঁছায় সেটাই বাংলার মানুষ দেখতে চায়। কারণ এবার মানুষের কাছে অপরাধ একেবারে পরিষ্কার, মানুষ প্রমাণ পেয়ে গেছে। আদালত কি বললো না বললো তাতে কিচ্ছু এসে যায় না, সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। জুনিয়র ডাক্তারদের আন্দোলন, তাতে কারা আছে? বাম মনস্ক না বিজেপি মনস্ক, না কংগ্রেস, না সিপিএম, না কেউ দেখছে না। সাধারণ মানুষ এই আন্দোলনের পাশে আছে। রাত দখলের আন্দোলন, সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। এই বাংলার গ্রামের সব মানুষ রাস্তায় নেমেছে। যদিও এখন দেখছি আবার কেউ এই আন্দোলনের পেটেন্ট নেবার চেষ্টা করছেন। তারা ভুলে যাচ্ছেন এই দুটো আন্দোলন যেটা চলছে, এক রাত দখলের আন্দোলন, এক জুনিয়রদের ডাক্তারদের আন্দোলন, এই দুটো আন্দোলন কারোর বাপের আন্দোলন নয়, এটা হচ্ছে জনসাধারণের দাপের আন্দোলন। প্রত্যেকটা আন্দোলনের পেছনে বাংলার সাধারণ মানুষ আছে। তাই যারা এটাকে দাগাবার চেষ্টা করছেন, যে দলই হোক, যারা এটাকে হাইজ্যাক করার চেষ্টা করছেন, যে দলই হোক, সাবধান হয়ে যান। বাংলার মানুষ এই আন্দোলন হাইজ্যাক করতে দেবে না, এই আন্দোলনকে দাগাতে দেবে না, এবং আমরা তো দেবই না। হাইজ্যাক যারা করতে আসছে তাদের মুখোশ কিন্তু খুলে যাবে। একেবারে এই দুটো আন্দোলন পাশাপাশি চলছে, বাংলার সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। 8 থেকে 80 প্রত্যেকটা নারী পুরুষ নিজেদের ছেলে মেয়েদের নিয়ে রাস্তায় নেমেছে। এই আন্দোলন যেমন দাগানো যাবে না, তেমনি এই আন্দোলন হাইজ্যাক করা যাবে না। এই আন্দোলনে তৃণমূল যেমন চেষ্টা করছে একটা ঝান্ডা পুঁতে দেবার, বাম এবং রামের ঝান্ডা, বামেরা যদি চেষ্টা করে যে একটা ঝান্ডা পুঁতে দেবো লাল ঝান্ডা, পারবে না। বিজেপি যদি চেষ্টা করে একটা গেরুয়া ঝান্ডা পুঁতে দেবো, পারবে না। এই আন্দোলন দুটো পাশাপাশি চলছে, কেউ দাগাতেও পারবে না, কাউকে দাগাতে দেবও না। এবং মানুষ কিন্তু বুঝে গেছে যে এই আন্দোলন চালাতে হবে, রাজ্যের স্বাস্থ্যে সাফাই অভিযান চলতে হবে। রাজ্যের স্বাস্থ্যে সাফাই অভিযান চলছে, মানুষ এই আন্দোলনে আছে। আমি জানি এই আন্দোলন, এত বড় আন্দোলন 1 মাসের উপর চলছে, সেখানে কিছু স্বার্থান্বেষী লোক আসবে, হাইজ্যাক করার চেষ্টা করবে, দাগাবার চেষ্টা করবে, এগুলো খুব স্বাভাবিক। কিন্তু বাংলার সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমেছে এবং তারা দেখতে চায়
এই তালা থানার ওসির মাথায় কার হাত আছে, সেই হাতটাকে বডি শুদ্ধ কবে গারদে ঢোকানো যায়, বাংলার মানুষ এখন তার অপেক্ষাতেই আছে। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।